হ্যালো স্টুডেন্টস, আজ আমরা স্থিতিবিজ্ঞানের পার্ট 3 অঙ্কগুলো করবো। স্যার রোশনী বইয়ের 436 পাতায় আছে। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা হচ্ছে ভিডিওর নিচের দিকে পেয়ে যাবে। প্রতিটা ভিডিওর যে ক্রপ যে ফটোগুলো সেগুলো পেয়ে যাবে। আর তোমরা যেটা করবে, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের একটা, সেটা যুক্ত হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের দ্য ফিজিক্স লাভার, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই জয়েন হয়ে যাবে। এবং এখানে তোমরা কী পাবে, আমরা যে অঙ্কগুলো করবো, টোটাল স্থিতিবিজ্ঞানের যে আমাদের 30টা অঙ্ক আছে, সেই 30টা অঙ্কের সব করার কপি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, মানে খাতায় করে দেওয়া আছে, সেটার পিডিএফ দেওয়া আছে। তো পেয়ে যাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করবো আজকের আমাদের 21-এর দাগ থেকে, 21 থেকে 30 পার্ট 3, তৃতীয় পার্টের অঙ্কগুলো আমরা করছি। এটাই আমাদের লাস্ট পার্ট স্থিতিবিজ্ঞান। ঠিক আছে, তো কি বলছে প্রথম অঙ্ক, কোশ্চেন নাম্বার 21 কি বলছে? বলছে একটা নিরাট সুষম শঙ্কুর, কোশ্চেন নাম্বার 21 বলছে যে একটা নিরেট সুষম শঙ্কুর শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব z0, শঙ্কুর উচ্চতা h এবং অনুভূমিক ব্যাসার্ধ r হলে z0 এর মান কি হবে? আচ্ছা, আমরা কি জানি? আমরা শঙ্কুর ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো এরকম, এটা শঙ্কু যদি হয় তার ভরকেন্দ্র কোথায় অবস্থান করে? তার ভরকেন্দ্র অবস্থান করে শীর্ষবিন্দু থেকে, যে উচ্চতা আছে না মাঝখানে, সেই উচ্চতা থেকে 4 ভাগের মানে 1/4 অংশে, নিচের দিক থেকে 1/4 অংশ, অর্থাৎ এই জায়গায় অবস্থান করে। ঠিক আছে, যদি শীর্ষবিন্দু থেকে টোটাল উচ্চতা যদি আমার h হয়, তাহলে h/4 অংশে আমাদের কি করে, আমাদের কিন্তু এটা অবস্থান করে। যদি বলছে শীর্ষবিন্দু থেকে যদি আমরা মেজার করি, তাহলে সেটা কোথায় অবস্থান করবে? তলার দিক থেকে তো h/4, এটা h/4। আর টোটাল দূরত্ব তো আমাদের, টোটাল দূরত্বটা তো আছে h, টোটাল দূরত্ব যদি h হয়, আর এটা যদি এটুকু যদি h/4 হয়, তাহলে আমাদের এটুকু দূরত্ব কত হবে? তাহলে কি করবো আমরা z0 সমান লিখতে পারি, z0 সমান হচ্ছে h মাইনাস h/4, অর্থাৎ 4h মাইনাস h/4, অর্থাৎ 3h/4। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। z0 এর মান তাহলে কত হবে? 3h/4। অর্থাৎ আমরা নর্মালি মেজার করি অনুভূমিক থেকে h/4 উচ্চতায়, শীর্ষবিন্দু মানে আমাদের যে শঙ্কুর ক্ষেত্রে যে ভরকেন্দ্র, সেই বিন্দুটা এখানে অবস্থান করে। কিন্তু যদি শীর্ষবিন্দু থেকে মেজার করি, শীর্ষবিন্দু থেকে বলে যে z0 অবস্থানে করে, তো z0 এর মান কত হবে? তাহলে 3h/4 হবে z0 এর মান। z0 এর মান কত হবে? 3h/4 হবে। এটাই আমাদের অ্যান্সার, 3h/4 অপশন বি তে আছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, একটি ঘরের ছাদ থেকে m ভর এবং 3m ভরের দুটি বস্তু একই তারের দুই প্রান্তে বেঁধে একটা পুলির সাহায্যে ঝোলানো আছে। তারও পুলির ভর নগণ্য ধরে নিয়ে পুলি সহ বস্তু দুটিকে ছেড়ে দিলে সরাসরি ভরকেন্দ্র ত্বরণ কি হবে? পুলি মানে কি অ্যাকচুয়ালি আমি বলছি। পুলি মানে হচ্ছে একটা গোলাকার বস্তু, যেটা যার উপর দড়ি দিলে সেটা জিনিসটা ঘুরতে থাকে। ঠিক আছে, মানে এমন একটা জিনিস, এরকম একটা কোনো কিছু একটা আছে গোল মতো, কি হচ্ছে পুরোপুরি গোল একটা জিনিস, এর কেন্দ্র থাকে এরকম জায়গায়। তো এখান থেকে যদি এরা দড়ি ঝুলছে, আর এখান থেকে একটা দড়ি ঝুলছে, ঠিক আছে, এখান থেকে দড়ি ঝুলছে এবং এখান থেকে একটা দড়ি ঝুলছে। এখানে কি দেওয়া আছে? এখানে 2m ভর দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? 2m ভর বলেছে তো না, 3m ভর বলেছে। তাহলে এখানে দেওয়া আছে 3m, আর এখানে দেওয়া আছে m ভরের একটা বস্তু। এখন বলছি এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? যদি এটাকে ছেড়ে দেওয়া হয় এইভাবে, তাহলে কি হবে, যে 3mটা অনেক বড়, তার জন্য এটা mg, 3mg যেটা নিচের দিকে কাজ করবে। আমরা ধরলাম যে জি নিচের দিকে গেলে সেটা পজিটিভ জি, এবং জি উপরের দিকে গেলে সেটা নেগেটিভ জি হবে। তাহলে এমটা কি হবে, যখন এটা নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন এটা হলো উপরের দিকে উঠবে, কারণ এটা দড়িটা হলো নির্দিষ্ট একটা দড়ি, তাই না? যদি তাহলে এটা পজিটিভ জি, যদি এদিকে পজিটিভ জি হয়, তাহলে এদিকে কিন্তু নেগেটিভ জি হবে। তাহলে আমাদের আলটিমেটলি কি হবে, ভরকেন্দ্রে আমাদের চেয়েছে কি, সংস্থাটির ভরকেন্দ্রের ত্বরণ কি হবে? ভরকেন্দ্রের ত্বরণ। তাহলে লিখতে হবে, অতএব সংস্থাটির ভরকেন্দ্রের ত্বরণ যদি বের করি আমরা SCM এর মান, তাহলে কি হবে? তাহলে বলছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে SCM এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা যেটা করব, 3mg, এটা পজিটিভ দিকে আছে, তাহলে লিখতে পারি আমরা 3m ইন্টু পজিটিভ জি প্লাস কি হবে, প্লাস এখানে কত হবে, m ইন্টু মাইনাস জি, কেন হচ্ছে, কারণ ত্বরণ নেগেটিভ হয়ে যাচ্ছে, বাই কত 3m প্লাস m। ঠিক আছে, তাহলে আমরা কত হচ্ছে 3mg, ঠিক আছে, 3mg, আর এখানে প্লাস মাইনাস মাইনাস mg। তাহলে মাইনাস কেন হলো সেটা বললাম, জি তো উপরের দিকে উঠছে এক্ষেত্রে না, আর এক্ষেত্রে নিচের দিকে নামছে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। তাহলে মাইনাস mg বাই কত আছে, বাই হচ্ছে আমাদের 4m, তার মানে 2mg বাই 4m। কাটাকাটি করলে mm কেটে যাবে, 2 2 4, মানে হচ্ছে উত্তর হবে g/2। উত্তর কত হবে? g/2। এটা আমাদের অ্যান্সার হবে g/2, মানে অপশন সি রাইট অ্যান্সার। এটা কত হবে? অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 22টা কি বললাম। এবার আমাদের কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 23, এটা গেল কোশ্চেন নাম্বার 22। এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? কোশ্চেন নাম্বার 23 বলছে যে একটা মসৃণ অনুভূমিক তলে রাখা 4 মিটার ভরের একটা ব্লকের উপরে 2m ভরের একটা
আর একটা ব্লক রাখা আছে। ব্লকদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5, যদি নিচের ব্লকটি অনুভূমিক 8 mg বল দ্বারা টানা হয় তবে ব্লকদ্বয়ের ভরকেন্দ্রের ত্বরণ কি হবে। তা আমি একটা অনুভূমিক তল ধরে নিলাম, এর উপরে একটা ব্লক রাখলাম, এর উপরে কি করলাম, একটা ব্লক রাখলাম যেটা বলেছে 8m, যার ভর কত বলেছে 4m, 4m ভরে একটা ব্লক রাখা হয়েছে। এবং এর উপরে কি করা হয়েছে, আর একটা ব্লক রাখা হচ্ছে যার ভর হচ্ছে 2m ভরে একটা ব্লক রাখা হচ্ছে। এখন কি করা হচ্ছে, নিচের যে ব্লকটা তাকে আমরা 8mg একটা বল প্রয়োগ করলাম, mg কিন্তু বল, তাই না, F = ma, সেখান থেকে mg আসছে অভিকর্ষতা মানের জন্য। তো 8mg যেটা সেটা কিন্তু আমার এর উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং এদের বলছে এদের যে ঘর্ষণ গুণাঙ্ক, এই তলের উপর যে ঘর্ষণ গুণাঙ্ক আছে দুটো 2m এবং 4m এর মাঝে, সেটা বলছে মিউ। সেই মিউ এর মান এখানে কোশ্চেন নাম্বার 23, সেই মিউ এর মানটা কত বলছে, মিউ এর মানটা বলছে 0.5, এটা হচ্ছে মিউ এর মান। আর কি কি বলেছে, 4m ভর এবং 2m ভরের দুটো ব্লক আছে। তাহলে এখানে ঘর্ষণ বল যদি আমরা বের করি, এক্ষেত্রে যদি ঘর্ষণ বল মিউ মানে F বের করি, F = মিউ mg, আমরা জানি কি F = মিউ mg। তা মিউ মানে কত, মিউ মানে 0.5 ইন্টু, অ্যাকচুয়ালি কি হবে এখানে m মানে কোনটা নেব আমরা, 2 না 4 নেব, অ্যাকচুয়ালি আমরা নেব এখানে 2m টা। কেন 2m নেব, কারণ আমাদের বলছে প্রথম এবং দ্বিতীয় বস্তু স্পর্শতলের যে ঘর্ষণটা সেটা কিন্তু এই যে প্রয়োজনীয় যে বলটা আমরা যে ঘর্ষণ বল বলছি না F, এই Fটা সরবরাহ করছে কে, এই Fটা সরবরাহ করছে কিন্তু 2m ভরের বস্তু, তাই তো। 2m ভরের বস্তু কারণ এখানে এই তলের উপরে আমাদের ঘর্ষণ বল কাজ করবে, এবং সে সরবরাহ করবে কে, 2m ভরের বস্তু। এবং এই প্রথম আর দ্বিতীয় তল, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু স্পর্শতল যেখানে, সেখানে কিন্তু এই বলটা মানে স্পর্শতলে বলে এই বলটা আছে, বা এই বলটা সরবরাহ করছে স্পর্শতল। তার মানে মিউ mg এখানে কত আসবে, 2m ভরের জন্য আসবে, ইন্টু জি এর মান কত নেব, জি এর মান আমরা এখান থেকে জি রাখলাম, জি এর মানটা জি রাখলাম। তাহলে কত হবে, 0.5 কে দ্বিগুণ করলে শুধু mg হবে এখান থেকে, মানে 1 হয়ে যায়। 0.5 কে দ্বিগুণ করলে 1 হয়ে যায়, 0.2 মানে তো 1/2 লিখতে পারি, 0.2 এ যাবে আমরা, তাহলে এখান থেকে 1/2 করে দিলাম। যদি 1/2 করি, এই 2 কেটে যাবে, মানে শুধু mg পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে আমাদের f এর মান কত হচ্ছে, mg হচ্ছে, ক্লিয়ার। এটা কি বলবো, আমাদের ঘর্ষণ বল বলবো, লিখে দিলাম ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল গুলো দুটো তলের স্পর্শতল হিসাবে মানে স্পর্শতলেই কাজ করছে, ঠিক আছে। তাহলে বলছে আমাদের তাহলে কত হচ্ছে, এবং এখান থেকে আমরা যে মানটা পাবো ঘর্ষণের যে মানটা, এবং এটাই আমাদের ম্যাক্সিমাম মান হবে। তাহলে এফ এটা ম্যাক্সিমাম, কিন্তু এফ এটা আমরা ম্যাক্সিমাম মান পাচ্ছি এফ এর, F = mg। তাহলে এটা যদি আমরা পাই, তাহলে এখন আমরা বড় ব্লকের জন্য কি করতে পারি, আমাদের যে বড় ব্লকটা যার উপর আমরা 8mg বল প্রয়োগ করেছিলাম, বড় ব্লক, তাহলে আমরা বড় ব্লকের জন্য কি লিখতে পারি, বড় ব্লক মানে তলারটা, তার উপরে 8mg বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বড় ব্লকের জন্য আমরা কি লিখতে পারি, যে 8mg থেকে কি হবে, 8mg থেকে mg বাদ চলে যাবে, মানে 8mg বল প্রয়োগ করেছিলাম তার জন্য ঘর্ষণ বল mg বাদ চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে 8mg থেকে mg বাদ গেলে কত পড়ে থাকবে, 7mg পড়ে থাকবে, ঠিক আছে। আর এটা এই 7mgটা কি হবে, এই যে 7mg সেটা কি হবে, এই 7mgটা কি করবে, প্রয়োজনীয় বল সরবরাহ করবে, অর্থাৎ 4 মিটারের উপরে, অর্থাৎ 4m ইন্টু কি হবে, ইন্টু a1, ঠিক আছে। 7mg কি হচ্ছে 4m ইন্টু a1, এখান থেকে যদি a1 এর মানটা আমরা বের করি তাহলে কত হবে, a1 মানে কত হবে 7mg বাই কত 4m, mm কেটে যাবে, মানে 7g বাই কিন্তু 4। তাহলে এখান থেকে আমরা a1 এর যে মানটা পাচ্ছি সেটা কত হচ্ছে 7g/4। এবার আমরা যেটা করবো এটা বড় ব্লকের জন্য করলাম, এবার ছোট ব্লকের জন্য যদি আমরা করি একই ঘটনা, ছোট ব্লকের জন্য যদি আমরা এটা দেখি তাহলে কত হবে তার মান, এখানে আমরা লিখতে পারি এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে mg এটা কার সঙ্গে সমান হবে, এই mgটা যে ঘর্ষণ বল তার কার সঙ্গে সমান হবে 2m ইন্টু a 2, অর্থাৎ এর জন্য যে ত্বরণ, এর ত্বরণটার জন্য সমান হবে, এর ত্বরণটা a1, এর ত্বরণ ধরলাম a1 আর এর ত্বরণ ধরলাম a2, ঠিক আছে, এর ত্বরণ ধরলাম a2। তো তাহলে এটা a2 এর জন্য হবে, তাহলে 2m ইন্টু a2 এর ত্বরণটা, 2m এর জন্য যে ত্বরণ সেটা mg এর সঙ্গে সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে কত হবে, mm দুই পাশে কেটে যাবে, তাহলে a2 মানে কত হবে, a2 মানে হচ্ছে g/2, তাহলে এটা 7g/4 আর এটা g/2, এই দুটো আমরা কিন্তু দু রকম ত্বরণ পেলাম, এটা এর ত্বরণ পেলাম এবং এর ত্বরণ পেলাম, দু রকম ত্বরণ পেয়ে গেলাম। এখন যদি আমরা বলে যে কি বের করতে হবে আমাদের অভিকেন্দ্রের ত্বরণ কত, অর্থাৎ অভিকেন্দ্রের যে ত্বরণ সেটা কি হবে, অভিকেন্দ্রের ত্বরণ মানে ACM, সূত্রটা কি আছে, যে ভর প্রথমটার ভর কত 4m ইন্টু 7g বাই কত আছে 7g/4 প্লাস কত হবে এটা 2m ইন্টু a2 মানে কত, a2 মানে g/2 মানে g/2 বাই কত, বাই কিন্তু যোগফল 4m প্লাস 2m মানে 6m, ঠিক আছে। তার মানে এখানে 4 আর 4 কেটে যাবে, এখানে 2 2 কাটবে, মানে 7mg প্লাস mg বাই কত, বাই 6m। তাহলে এখানে কত হবে 7 আর 8 8mg
বাই কত বাই 6m, mm কেটে যাবে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে 4g/3 হচ্ছে অ্যান্সার। কত 4g/3, এটা আমাদের কিন্তু ভরকেন্দ্রের ত্বরণ হবে। 4g/3 মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এটার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, ডব্লু ওজনের একটা দণ্ডকে দুটি সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ এবং বি এর উপর রাখা আছে। এটা খুব ভালো অঙ্ক। সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ এবং বি এর উপরে রাখা হয়েছে। এবার কি বলেছে যে দণ্ডটি অনুভূমিক সাম্যে রয়েছে, তীক্ষ্ণাগ্র দুটি পারস্পরিক দূরত্ব ডি, দণ্ডের ভরকেন্দ্র বলছে দণ্ডের ভরকেন্দ্র এ থেকে x দূরত্ব অবস্থিত, তাহলে এর উপর লম্ব প্রতিক্রিয়া বল কত হবে? হেভি কোশ্চেন। কি বলছে, লম্ব প্রতিক্রিয়া বল আমাদের বের করতে হবে। চিত্রটা যদি দেখে তাহলে কেমন হবে চিত্রটা দেখা যাক কেমন হয়। চিত্রটা যদি আমরা আঁকি তাহলে কেমন হবে চিত্রটা, এই যে দণ্ড আঁকলাম, আর এখানে বলে তীক্ষ্ণাগ্রের উপরে আছে, এখানে একটা তীক্ষ্ণাগ্র আছে, এখানে একটা তীক্ষ্ণাগ্র আছে। ঠিক আছে, এই দুটো তীক্ষ্ণাগ্রের উপরে দণ্ডটা রাখা হয়েছে। এখন বলছে ডব্লু ওজনের একটা দণ্ডকে, ডব্লু ওজন যে কাজ করছে মানে এটা সুষম হয়, সুষম বলে দিয়েছে, দণ্ডটা অবশ্যই সুষম বলেছে। ওজনের দুই সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ আর বি এর উপর রাখা আছে, অনুভূমিক সাম্যে রয়েছে। তো দণ্ডটা ধরলাম সুষম, তাই আমরা এখানে ডব্লু মানে যেদিকে কাজ করবে, ডব্লু যেদিকে কাজ করবে, ডব্লু মানে এমজি, অ্যাকচুয়ালি ডব্লু ইকুয়াল টু এমজি লিখতে পারি আমরা এটাকে গুছিয়ে, যে ডব্লু সমান সমান এমজি। এটা নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, যদি নিচের দিকে কাজ করে এবং বলছে এই প্রথম যে তীক্ষ্ণাগ্র এর উপর একটা লম্ব বল উপর দিকে n1 কাজ করবে, আর এখানে কাজ করবে n2, দুটো লম্ব বল কাজ করবে দুই দিক থেকে। তাহলে একটা n এ ধরলাম, আচ্ছা এটা a বিন্দু, এটা b বিন্দুতে লিখি। এটা যদি আমার a বিন্দু হয়, এটা যদি a বিন্দু হয়, এটা যদি আমার b বিন্দু হয়, তাহলে আমরা বলতে পারি এটা n এ কাজ করছে এর উপরে, আর এর উপরে কাজ করছে n b। বলতে পারি আমরা n এ এবং n b। আর একটা কথা বলেছে যে a এবং b এর উপর রাখা হয়েছে ডব্লু জনের একটা দণ্ডকে দুটি সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ এবং বি এর উপর, অর্থাৎ এটাকে এ বলা হচ্ছে, এটাকে বি বলা হচ্ছে, বি এর উপর রাখা আছে, দণ্ডটি অনুভূমিক সাম্যে রয়েছে, অনুভূমিকভাবে আছে দণ্ডটা। তীক্ষ্ণাগ্র দুটি পারস্পরিক দূরত্ব ডি, অর্থাৎ এই টোটাল যে ডিসটেন্স, এই দুটোর যে দূরত্ব সেটা হচ্ছে বলছে ডি দূরত্বে আছে। ওকে, এবং বলছে যে দণ্ডের ভরকেন্দ্র এ থেকে এক্স দূরত্বে আছে, অর্থাৎ এখান থেকে ভরকেন্দ্রটা এখান থেকে এক্স দূরত্বে আছে। কতটা দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। ঠিক আছে, যদি এক্স দূরত্বে অবস্থা, তাহলে এর উপর লম্ব প্রতিক্রিয়া বল কত? এর উপর যে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে এন এর মান কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো কি করে করতে পারি আমরা প্রথমে যেটা করতে পারি এই অঙ্ক থেকে, এটা কোশ্চেন নাম্বার 24। তো প্রথমে যেটা আমরা করতে পারি, আমরা এই লিখতে পারি যে অ্যাকচুয়ালি উপর দিকে যে দুটো বল কাজ করছে এদের লম্ব প্রতিক্রিয়া বল এমজির জন্য কাজ করছে, তাহলে এনএ প্লাস এনবি এটা সমান সমান লিখতে পারি আমরা ডব্লু বা এমজি। এটা লিখতে পারি আমরা ডব্লু বা এমজি, এটা লিখতে পারি। আবার যদি টর্কের সাম্য করি তাহলে সেক্ষেত্রে কি হবে? লিখতে পারি টর্কের সাম্য থেকে পাই, কি পাই দেখা যাক। বলছে এন এ কাজ করছে এক্স দূরত্বে আছে, এন এ কি আছে, এন এর কত দূরত্বে আছে, এন এ ইন্টু এক্স, এন এ আছে ভরকেন্দ্র থেকে এক্স দূরত্বে। আর একটা আছে এখানে এমজি কাজ করছে, যেটা কিন্তু ভরকেন্দ্রের উপরেই কাজ করছে, ফলে এটা কি হবে প্লাস এমজি ইন্টু 0 হবে, কারণ ভরকেন্দ্রের উপরেই কাজ করছে, ওটা মানে গুণাঙ্কের উপরেই আছে, তার জন্য এটা 0 হবে, প্লাস কি হবে অ্যাকচুয়ালি এখানে যেটা হবে সেটা যদি দেখা যায় তাহলে এটা কত হবে, এটা এন বি আছে, এবং এটা কত দূরত্বে, টোটালটা ডি হলে এটা যদি এক্স আছে এটা কত হবে ডি মাইনাস এক্স, এই দূরত্বে আছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই, এটা কোন দিক বরাবর যাচ্ছে, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। বলছে এটা যদি এদিকে যায় এটা ক্লকওয়াইজ হলে সেটা পজিটিভ হয়, ক্লকওয়াইজ হলে সেটা পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা নেগেটিভ। এটা এদিকে যাচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তো বামাবর্তী মানে সেটা হয়ে যাবে নেগেটিভ। তাই কি হবে, এটা মাইনাস হবে, এখানে প্লাস জায়গায় কি হবে মাইনাস এনবি ইন্টু কত হবে ডি মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু কি হবে 0 হওয়া উচিত। তাই এটার সমস্ত রকম যে টর্ক, তিন প্রকার টর্ক কাজ করছে, এন এর উপরে একটা, এমজির উপরে একটা, আর এনবির উপরে একটা, তিনটেই তো লম্ব বল, এটা লম্ব বল, এবং এটা এমজি নিজের দিকে কাজ করছে, এটা বস্তুর ওজন মানে সেটাও একটা বল, তিনটের উপর যে টর্ক কাজ করছে এগুলো আমরা লিখলাম আলাদা করে। লেখার পরে আমরা এমজি পার্টটা তো 0 হয়ে যাবে, এই মাঝখানে পার্টটা, তাহলে কত হবে এন এ ইন্টু এক্স মাইনাস এন বি, এখানে কত হবে ডি মাইনাস এক্স। ঠিক আছে, ডি মাইনাস এক্স, তাহলে সমান সমান কত হবে, সমান সমান 0। এটা লিখতে পারি আমরা। এখান থেকে আমরা যেটা করতে পারি কমন নিতে পারি। কমন নিলে কি হবে, এখান থেকে কমন নেবো হচ্ছে এন এ কমন নেবো, এন এ যদি কমন নিই তাহলে কি পাবো, এন এ কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ডি মাইনাস এক্স মাইনাস, এটা তো এন এ নেই এর মধ্যে, তাই তো, এখান থেকে কি হবে এন এ যদি আমরা কমন নিই, আচ্ছা এটার থেকে
এক্স পড়ে থাকবে, এর থেকে কি পড়ে থাকবে। আর তার আগে আমাদের একটা কাজ করতে হবে, একটু ভুলে গেল। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, এখান থেকে আমাদের ডি মাইনাস এক্সটা কমন নিতে হবে। তাহলে কি করবো আমরা, এন এ ইন্টু, এখানে ডি মাইনাস এক্স নেই, তাহলে এক্স বাই ডি মাইনাস এক্স ভাগ হয়ে যাবে। আর এখান থেকে ডি মাইনাস এক্স কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে এখান থেকে শুধু এন বি পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে ডি মাইনাস এক্স কমন দিয়ে সেটা যদি এই পাশে পাঠিয়ে দিলে সে 0 হয়ে যাবে সেটা আবার, তাই তো। তো এখান থেকে কি হবে, টোটাল ডি মাইনাস এক্স কমন নিয়ে সেটা কিন্তু এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 0 হয়ে গেল। তো কি করা হচ্ছে এখান থেকে যদি আমরা এন বির মানটা বের করি, তাহলে কত হবে এন এ ইন্টু কত হবে এক্স বাই ডি মাইনাস এক্স। ঠিক আছে, এক্স বাই ডি মাইনাস এক্স, এটা হচ্ছে এন বির মান বেরোলো। এখন এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, এই সমীকরণে এখন এন বির এই মানটা বসিয়ে দিতে হবে। তাহলে বসিয়ে দিলে কত হবে, তাহলে এন এ প্লাস এন বি আছে, এন বি চাই, এটা বসাবো এন এ এক্স বাই ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এন এ কমন চলে যাবে, এন এ যদি কমন চলে যায় তাহলে 1 মাইনাস এক্স বাই ডি মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু এম জি, তাই তো। এখান থেকে কি হবে, এটা ক্যালকুলেশন করলে কত হবে 1 মাইনাস ডিএক্স, মানে হচ্ছে তলায় হবে ডিএক্স লসাগু, ডি মাইনাস এক্স উপরে হবে ডি মাইনাস এক্স, আর এখান থেকে ডি মাইনাস এক্স থাকে ডি মাইনাস এক্স মাইনাস, সরি এটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স। ঠিক আছে, বাইরে এন এ আছে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি। এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি এন এ ইন্টু কত হবে উপরে কত ডি বাই ডি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এন এর মান কত হবে, এন এ সমান সমান আমরা লিখতে পারি এম জি ইন্টু ডি মাইনাস এক্স বাই ডি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কত উত্তর আমাদের দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে এম জি ওটা লিখেছে ডব্লু, ওকে আমরা তাই লিখি ডব্লু ডি মাইনাস এক্স বাই কত বাই ডি, ডব্লু ডি মাইনাস এক্স বাই ডি, মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে এটাতে আমাদের রাইট অ্যান্সার। তো এখান থেকে এই জিনিসটা আরেকবার বলি, এখানে আমরা করলামটা কি, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি টোটালটাকে ডি মাইনাস এক্সটা কমন দিয়েছি টোটাল থেকে। তাহলে টোটালটা যদি ডি মাইনাস এক্স কমন দিই, এখান থেকে ডি মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তো ডি মাইনাস এক্স কমন নিয়ে থেকে এখানে ডি মাইনাস এক্স নেই বলে তাহলে ভাগ হয়ে গেল, এর মধ্যে আছে বলে এটা বেরিয়ে আসলো। ঠিক আছে, তারপরে ডি মাইনাস এক্সটা এখানে এটা গুণ আছে, এই পাশে পাঠালাম, ভাগ হয়ে গেল 0 বাই ডি মাইনাস এক্স, মানে টোটালটা 0 হয়ে যাবে আবার। ঠিক আছে, ওই জন্য আমরা এতটা এখানে একটা স্টেপ জাম্প করা হয়েছে। ঠিক আছে, তো ডি মাইনাস এক্স কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা 0 হয়ে যাবে, মানে শুধু এই পার্টটা পড়ে থাকবে। ওকে, শুধু এই পার্টটা পড়ে থাকবে, এই পার্টটা পড়ে থাকবে। ওকে, এটা গেল কোশ্চেন নাম্বার 24। এবার কোশ্চেন নাম্বার 25-এ কি বলছে, কোশ্চেন নাম্বার 25টা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেকটা বড় হবে অঙ্কটা। কি বলছে কোশ্চেন নাম্বার 25, বলছে এম ঘরের একটা বড় গোলক 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নতলের দুটি নততলের নত কোণের দুটি নতলের উপরে সাম্য অবস্থায় আছে। এ এবং বি ও নতলের লম্ব প্রতিক্রিয়া বল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চিত্রটা এঁকে নিয়ে আগে আমরা। তো কি করলাম, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক বলছে আমাদের 25 বলছে যে এরকম একটা চিত্র আছে, এই চিত্রে বলছে আমাদের এ ও এবং বি ও, অর্থাৎ এটা বলছে ও এ, এটা বলছে ও বি, এই ও বি নতলের উপরে যে লম্ব প্রতিক্রিয়া বল অর্থাৎ এন ওয়ান এবং এন টু এদের মান বের করতে বলছে, এন ওয়ান এবং এন টু এর মান বের করতে বলছে। তো কি করলাম, এটা হচ্ছে আমাদের গোলক আছে, সেই গোলকটাই দুটো নতলের উপরে আছে, এ ও এ এবং ও বি নতলের উপরে আছে। এটা কত ডিগ্রি কোণ করে আছে, এটা 60 ডিগ্রি কোণ করে আছে, এবং এটা বলছে 30 ডিগ্রি কোণ করে আছে। এটা যদি 60 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি এটা হচ্ছে 60 ডিগ্রি হবে আর এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা উল্টে যাবে উপরে, এটা উল্টে গেলে এটা হয়ে যাবে 30 এবং এটা হয়ে যাবে 60। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখতে পারি। ঠিক একই রকমভাবে এই চিত্র যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা বলতে পারি এটা 30 ডিগ্রি, মানে ঠিক উপরের পোর্শনটা, মানে এই পোর্শনটা আমরা এখানে এঁকে নিয়েছি আবার। আর এটা যদি 60 ডিগ্রি হয়, এই একই চিত্র ডবল করে আঁকলাম, তার মানে এটা আমরা সিম্পলিফাই করলাম চিত্রটা অনেক, সের মধ্যে অনেক জটিল হয়ে যাচ্ছে, তো এখানে আলাদা করে লিখছি। এই আমাদের এখানে এই বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দুটা হচ্ছে এই যে, তাহলে এখানে এমজি নিচের দিকে কাজ করবে, তো এমজি নিচের দিকে কাজ করছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। আর আমাদের কি হবে, এন এ যদি এটা হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এদিক যাবে হচ্ছে, এদিক বরাবর দুটো উপাংশ কাজ করবে, উপাংশ বিভাজন করছি, এন ওয়ানকে যদি উপাংশ বিভাজন করা যায়, এদিক বরাবর হবে এন, এটা এদিক হবে এন আই সাইন 30 ডিগ্রি, আর এদিক বরাবর হবে এন টু এন ওয়ান সাইন 30 ডিগ্রি, এটা এন টু সাইন 60 ডিগ্রি হবে। আর এদিক বরাবর কি হবে, এদিক বরাবর একটা হবে এন আই বা এন ওয়ান কস 30 ডিগ্রি,
আর একটা হবে n2 cos 60°। এই দুরকম বাহু আমরা কিন্তু পাবো, ঠিক আছে? দুরকম বাহু কিন্তু আমরা এখান থেকে পাবো, বোঝা গেল? তাহলে আমরা যদি উপাংশ বিভাজন করে দিলে আমরা এইগুলো পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, সাম্যাবস্থায় কি লিখতে পারি আমরা, সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি যে এই যে mg যেদিকে কাজ করছে এটা এই দুটো জিনিস উপরে কাজ করছে, এই দুটো জিনিস উপরে কাজ করছে, এইটা প্লাস এইটা, এই দুটো জিনিস উপরে কাজ করছে। তাহলে কি হবে, সাম্যাবস্থায় যদি আমরা দেখি, সাম্যাবস্থায় কি হবে বলছে n on cos 30° প্লাস n2 cos 60° সমান সমান কত হবে, mg এর সঙ্গে সমান হবে সেটা, কারণ এটাকে একেবারে ক্যান্সেলেশন করছে। ফলে n on cos 30° আর n2 cos 60° এটা কার সঙ্গে সমান হবে, mg এর সঙ্গে সমান হবে। এটা কিন্তু সাম্যাবস্থায়। আবার আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা যেটা পেতে পারি এখান থেকে, এটা একেবারে ক্যান্সেল করছে এইটা এবং এইটা একেবারে ক্যান্সেল করছে, তার মানে আমরা লিখতে পারি n on sin 30°, n on sin 30° সমান সমান n2 আর sin 60°। এই দুটোও কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি মান বসাতে পারি। তাহলে n on into sin 30° মানে হাফ is equal to n2 sin 60° মানে হচ্ছে √3/2, ঠিক আছে? উভয় পেজে তলায় 2 2 কেটে যাবে। তাহলে আমরা এখানে কি পেতে পারি, n on সমান সমান কি, n on সমান সমান বলছে আর হচ্ছে √3 into n2, √3 সমান হচ্ছে into n2, এটা হচ্ছে আমার n on এর মান গেল, বোঝা গেল? তাহলে আমার n on এর মানটা কিন্তু বেরিয়ে গেল n2 দিয়ে। এখন আমরা প্রথমে কি লিখেছিলাম, n on প্লাস এই প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম আমরা 1 নম্বর যে সমীকরণটা, আর 1 নম্বর সমীকরণ এটাকে যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাবো, n on এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে n on জায়গায় কত বসাবো আমরা, √, আছে আবার 1 নম্বর সমীকরণ থেকে ফর্ম ইকুয়েশন 1, ফর্ম আছে ইকুয়েশন 1, ঠিক আছে? ফর্ম ইকুয়েশন 1, পরে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, তাহলে n on এর জায়গায় কত লিখবো, √3, তাহলে √3 ইনটু হচ্ছে n2, এটা n on এর জায়গায় লিখলাম। cos 30° এর মান কত, cos 30° এর মান হচ্ছে √3/2 হবে, ঠিক আছে? প্লাস n2 যা ছিল তাই, cos 60° এর মান কত, cos 60° এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2 সমান সমান কি হচ্ছে, mg এর সঙ্গে সমান হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো n2 পেলাম, তো n2 কমন নিয়ে নাও, আর এখান থেকে তাহলে n2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে √3 আর √3 গুণ হয়ে শুধু 3 হয়ে যাবে বাই 2, প্লাস এখান থেকে 1/2 থেকে যাবে, এই যে ইকুয়াল টু mg হচ্ছে। তাহলে n2 এর মান কত হবে, m2 এর মান হবে এখানে 2 2 রসাগু আর হবে 3 আর 1 4, তাহলে কত হবে 4/2, তাহলে n2 ইনটু কত লিখতে হবে, 4/2 সমান সমান mg, তাহলে কাটাকাটি করলে 2, এই 2 এপাশে চলে যাবে, তাহলে n2 সমান সমান কত হবে, mg/2, তাহলে n2 এর মান কত হচ্ছে, mg/2 হচ্ছে n2 এর মান। তাহলে এখান থেকে আমরা n2 এর মান পেলাম mg/2, n on এর মান কত হবে, তাহলে আমরা n2 এর মানটা যদি এই সমীকরণে আবার পুট করি, এই সমীকরণে যদি আবার পুট করব, এখানে পুট করলে হয়ে যাবে। আমরা এটাকে 2 নম্বর বলছি এবং এটাকে যদি 3 নম্বর সমীকরণ বলি তো আমরা ফর্ম ইকুয়েশন 3 বলতে পারি, ফর্ম ইকুয়েশন 3, এটা থেকে কি লিখতে পারি আমরা, n on এর মান কত হবে, তাহলে n on সমান সমান কত হবে, √3 ইনটু n2, n2 মানে হচ্ছে mg/2, n2 এর মান কত, mg/2, তার মানে এটাই হবে √3 mg/2, √3 mg/2, এটা আমাদের কার মান, হচ্ছে n on এর মান। তাহলে n on এর মান এটা হচ্ছে যে √3 mg/2 আর হচ্ছে n2 এর মান mg/2, এটাই আমাদের आंसर হবে। এটা আমাদের আছে অপশন বি তে, কি বলছে, n on এর √3 mg/2 n on এর মান, আর n2 এর মান কত বলছে, mg/2 হবে। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের, আচ্ছা এখানে যে স্মল m লিখেছি তার সব জায়গায় আমরা স্মল m লিখেছি, এই যে স্মল mg লিখেছি, এখান থেকে স্মল mg এসেছিল, এরপর ক্যাপিটাল m হবে, ঠিক আছে? আমরা স্মল দিয়ে ফেলেছি। ওকে, যাই হোক আমাদের এটাই কিন্তু আমাদের অপশন বি তে বলছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দুটো অ্যান্সার, একটা দুটো অ্যান্সারই চাইছে এবং একটা n2 এর মান, একটা অ্যান্সার আছে, এটা হচ্ছে n2 এর মান, ঠিক আছে? এই দুটো বলে আমাদের অ্যান্সার চাইছে। অঙ্কটা সবাই ভালো করে খাতায় তুলে নাও, আর যারা যারা খাতায় তুলছো না তারা আগেই বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এটা ফিজিক্স লাভার, জয়েন করে দেওয়ার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, কোশ্চেন নাম্বার 26 বলছে যে এ ক্যাপিটাল এম এবং হচ্ছে ক্যাপিটাল এম এবং 5m ভরের দুটি গোলকের ব্যাসার্ধ আর এবং 2r যদি হয়, তাহলে বলছে কেন্দ্র দুটিকে 12r দূরত্বে রেখে এদের মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো। তা শুধুমাত্র মহাকর্ষ বলের দ্বারা পরস্পরকে আকর্ষণ করলে সংঘর্ষের আগে ছোট গোলকটির অতিক্রান্ত পথ কত হবে? তাহলে আমাদের দুখানা গোলক দেওয়া আছে, আমরা দুখানা গোলক আঁকি। বলছে কি দুখানা গোলক, এখানে একটা গোলক আঁকলাম এবং এখানে একটা বড় গোলক আঁকলাম, কারণ এটার ভর যদি m হয় তাহলে এটার ভর বলেছে 5m হবে। তাহলে কি বলছে, এদের সেন্টার আছে, এটা আচ্ছা এমটা আমি বাইরে লিখি, ক্যাপিটাল এম বলেছে, এটা হচ্ছে 5 ক্যাপিটাল এম, 5 ক্যাপিটাল এম। আমাদের ব্যাসার্ধ বলেছে কত, এটা বলে ব্যাসার্ধ বলেছে r1, এটা ব্যাসার্ধ বলেছে এটা বলেছে r2, ঠিক আছে?
এটা কেন্দ্রবিন্দু থেকে ডিস্টেন্স বলা হচ্ছে, কেন্দ্রবিন্দু ডিস্টেন্স বলে দিয়েছে। এদের বলে যে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম এবং 5m ভরের দুটি গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং এটা 2r, এটা সেটা r2 না, এটা 2r হবে, 2r এদের যাচ্ছে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এটা আর অন না শুধু আর, ঠিক আছে। তো বলেছে কেন্দ্র দুটিকে 12r দূরত্বে রেখে, অর্থাৎ এই কেন্দ্র এদের মধ্যে দূরত্ব হচ্ছে 12r, এই দূরত্বে এদেরকে রাখা হয়েছে, 12r দূরত্বে রাখা হয়েছে। এখন বলছে 12r দূরত্বে যদি রাখা হয়, রেখে এদের মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো, তা শুধুমাত্র মহাকর্ষ বলের দ্বারা পরস্পর আকর্ষণ করলে, তা মহাকর্ষ বলের দ্বারা কি হচ্ছে, পরস্পর আকর্ষিত হচ্ছে, পরস্পর আকর্ষণ করছে। যদি পরস্পর মহাকর্ষ বলের দ্বারা আকর্ষণ করে এবং তারপর বলছে সংঘর্ষের আগে ছোট গোলকটি অতিক্রান্ত পথ কত হবে। তো এটা তাহলে কি হচ্ছে, সংঘর্ষ করলে কি হবে, পাশাপাশি চলে আসবে, সংঘর্ষ করছে মানে এটা আর দূরত্বে, এটা 2r দূরত্বে, ঠিক আছে। সংঘর্ষের পরে সংঘর্ষটা বলছি যখন সংঘর্ষ করছে তখন এটা কতটা দূরত্ব আসছে, ধরলাম এটা সংঘর্ষ করলে যে স্থানে মিলিত হবে সেটা ধরলাম ভর কেন্দ্র, এটা এই বিন্দুতে, তাহলে এই কতটা দূরত্ব ধরলাম, ছোট ভরটা x1 দূরত্ব আসছে আর এ আসছে x2 দূরত্ব, বোঝা গেল। এই এতটা দূরত্ব অতিক্রম করছে আর এই হচ্ছে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, এই বিন্দুতে তারা সংঘর্ষ করছে, বোঝা গেল কি বললাম। খালি ধরলাম কি, ধরলাম যে ছোট গোলকটা x1 দূরত্ব, ছোট গোলকটা x1 দূরত্ব আর বড় গোলকটা x2 দূরত্ব স্মরণ করেছে, তাহলে সংঘর্ষ করার সময় তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে m x1 প্লাস m, আচ্ছা এটা প্লাস হবে না মাইনাস হবে, কারণ একটা একেবারে বিপরীত দিকে আসছে, তাই মাইনাস 5m ইন্টু x2 বাই কত m প্লাস 5m। আমি যদি এ বের করি কি বলে এটাকে ভর কেন্দ্র বের করি, তাহলে কি হবে, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটার মান বলে দিয়েছে কি হবে, 0 হবে বলছে, ঠিক আছে। যদি 0 হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে এটা কোনাকুনি গুণ করলে হবে m x1 মাইনাস 5m x2 ইজ ইকুয়াল টু 0, তার মানে m x1 সমান সমান 5m x2, এই মানটা পাচ্ছি আমরা, mm কেটে যাবে, তাহলে x1 আর x2 এর মধ্যে সম্পর্ক কি, তাহলে x2 সমান সমান বলতে পারি x1 বাই 5, x2 সমান সমান কি বলতে x1 বাই 5। আমাদের বলেছে যে এই ছোট গোলকটির অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ আমাদের চেয়েছে হচ্ছে x1 এর মান কত, আমাদের x1 এর মান কিন্তু জিজ্ঞাসা করছে, x1 এর মান কত হবে, ছোট গোলকটা কতটা পথ অতিক্রম করবে, অর্থাৎ x1 দূরত্ব অতিক্রম করেছে, এটা কিন্তু আমাদের উত্তরে চাইছে। তাহলে x2 সমান সমান x1 বাই 5, এটা হচ্ছে আমরা লিখতে পারি। এখান থেকে আমরা এবার যেটা করতে পারি, x1 আর x2 এর মান বেরিয়ে গেল, এখন সংঘর্ষের মধ্যে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি কত হবে, তখন সংঘর্ষ করছে তখন এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, r প্লাস কত 2r সমান সমান 3r হচ্ছে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, সংঘর্ষ করার মুহূর্তে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এরকম ভাবে লিখতে পারি যে x1 প্লাস x2, অর্থাৎ এদের বলছে সংঘর্ষের মধ্যে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে, তাহলে 3r হচ্ছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে x1 প্লাস x2 আলটিমেটলি এখন কত হয়েছে, এখন সংঘর্ষের পূর্বে মানে সংঘর্ষের পরে হয়েছে, সংঘর্ষের মুহূর্তে, তাহলে কত হচ্ছে 3r হচ্ছে, 3r না মানে টোটাল অ্যাকচুয়ালি কতটা পথ অতিক্রম করেছে তারা, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্বটা তো বাদ আছে, মানে এত বাদ বাকি পথ এতটা অতিক্রম করেছে, টোটাল 12r ছিল, আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে 3r, তাই তো 12r থেকে তাহলে 3r বাদ যাবে, 12r মাইনাস 3r মানে 9r, এতটা দূরত্ব তারা কিন্তু অতিক্রম করেছে। সেখান থেকে আমরা x2 এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে x1 প্লাস x1 বাই 5 সমান সমান 9r, তাহলে 5 একে 5 5 আর একে 6, 6x1 বাই 5 ইজ ইকুয়াল টু 9r, তাহলে কত হবে, এটা 5 যদি এভাবে চলে যায় তাহলে 6x1 ইজ ইকুয়াল টু 5 নং 45r, তাহলে x1 ইজ ইকুয়াল টু কত হবে 45r বাই কত 6, 45r বাই 6, মানে কাটাকাটি করলে কত হবে 6 আর 3 দুগুণ 6 আর হচ্ছে 3 15 45, ঠিক আছে, 15 বাই 2 মানে 7.5, 7.5r, 7.5r এটা আমাদের অ্যান্সার হবে, 7.5r এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ যে সংঘর্ষের আগে ছোট গোলকটি কতটা পথ অতিক্রম করবে 7.5r, 7.5r। যদি এখান থেকে আমাদের x2 এর মান চাইতো, আমরা কিন্তু x1 এর মানটা যদি এখানে ইনপুট করে দিই তাহলে আমরা x2 এর মানটাও পেয়ে যাবো, অর্থাৎ 7.5r বা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো x2 এর মানটা। ওকে, আমরা কিন্তু এখানে x2 এর মানটাও কিন্তু বের করতে পারি। যদি x2 এর মানটা বের করতে তাহলে কত হবে, আমরা এই সমীকরণ থেকে পেতে পারি, তাহলে x2 সমান কত হবে 7.5 বাই কত 5, তো আর হবে, তো দশমিক তুলে কত হবে তাহলে 10, ঠিক আছে। তো 5 আগে 5 5 5 15 কত 5 15 75, 3 15 45 4 15 5 15 75, তাহলে কত হবে 1.5r, এটা কত হবে তাহলে 1.5r হবে কিন্তু উত্তর, ঠিক আছে 1.5r। অ্যাকচুয়ালি এই দুটো যোগ করে কত 9r হওয়া উচিত,
7.5 এর সঙ্গে 1.5 যোগ করলে কিন্তু 9 হয়। ঠিক আছে, এভাবেও আমরা করতে পারি, বিয়োগ করে 9 থেকে যদি আমরা 7.5 আর বাদ দিতাম তাহলে কিন্তু আমরা 1.5 আরই পেতাম। ওকে, এই গেল আমাদের অঙ্ক। এটা গেল কোশ্চেন নাম্বার আমাদের 26। নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলছে? কোশ্চেন নাম্বার 27 বলছে যে 50 কেজি ভরের একজন ব্যক্তি এটি নৌকা এক প্রান্তে দাঁড়িয়ে আছে, নৌকাটির ভর 300 কেজি, সেটি স্থির জলে ভেসে আছে, নদীর পাড়ে আর একজন ব্যক্তি স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। এই স্থির ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড ধ্রুবক বেগ সহ নৌকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালো। ভূপৃষ্ঠে ওই স্থির দর্শকের সাপেক্ষে নৌকার বেগ কত হবে? কি কি বলে দিয়েছে এখানে? বলছে প্রথম ব্যক্তি এবং নৌকার মধ্যে কোনো ঘর্ষণ নেই, এবং নৌকা এবং জলের মধ্যেও কোনো ঘর্ষণ নেই, ঋণাত্মক চিহ্ন এখানে দিক বোঝাবে। তাহলে আমাদের যা যা বলে দিয়েছে সেগুলো আমরা লিখে দিই। প্রথম ব্যক্তির ভর যেটা m1 বলে দিয়েছে কত? প্রথম ব্যক্তির যে ভর তার ভর বলেছে 50 কেজি, সেটা বলেছে 50 কেজি। m2 অর্থাৎ নৌকার ভর সেটা কত বলে দিয়েছে? সেটা বলে দিয়েছে 300 কেজি, 300 কেজি। তারপরে কি বলেছে? যে স্থির ব্যক্তির সাপেক্ষে যদি আমাদের যে বেগটা বলে দিই, স্থির ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির বেগ আর নৌকার বেগ, তাহলে আমরা দুটো জিনিস দেখবো। এক, স্থির ব্যক্তির সাপেক্ষে যিনি দাঁড়িয়ে আছেন আর এখানে আমাদের নদী, এখানে শুরু হচ্ছে, পাড়ে দাঁড়িয়ে আছেন উনি, আর এখানে আমাদের নৌকা, এখানে নদীর এই পারে একজন, নৌকার উপর একজন ছিল, তিনি হেঁটে এদিকে আসছেন। ঠিক আছে, নৌকার পিছনে দিয়ে যাবে, তাই তো? তো আমরা কি জানি যে স্থির ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির বেগ v1 সমান সমান, স্থির ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির বেগ v1 কত বলে দিয়েছে? বলেছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। স্থির ব্যক্তির সাপেক্ষে নৌকার বেগটা কত বলে দিয়েছে সেটা বলে দেয়নি, ধরলাম এটা v2, এটা হচ্ছে ধরলাম v2 ধরে নিলাম। এখন কি বলছে? এখন আমাদের বের করতে হবে, যেহেতু এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই ব্যক্তিটা কি করছে নৌকার মধ্যে, ইনি এই জায়গা থেকে এই জায়গায় এই প্রান্তে আসছেন, ফলে নৌকাটা পেছনে হয়ে যাচ্ছে। আমরা জানি এই ক্ষেত্রে কি হয়, বাহ্যিকভাবে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি, বাহ্যিক যে বলটা এফ কিন্তু 0, এক্ষেত্রে কোনো রকম বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। আর বাহ্যিক বল প্রয়োগ না করলে সেক্ষেত্রে কি হবে, ভরকেন্দ্রের ত্বরণটা বা ভরকেন্দ্রের যে বেগটা ভিসিএম, যেটা ভরকেন্দ্রের যে বেগ সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই তো? সেটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ ভিসিএম কি হবে? ভিসিএম সমান সমান কি হবে? ভরকেন্দ্রের যে আমাদের বেগটা সেটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমাদের নর্মালি কি করা উচিত? ভরকেন্দ্রের বের করার নিয়মটা কি? যে 50 × 2 + 300 × v2, তাই তো? তাহলে আমরা সূত্রটা কি লিখবো? আমরা লিখবো 50 আমরা যদি ভিসিএম এর মানটা বের করি এই ক্ষেত্রে, তাহলে ভিসিএম কত হবে? m1 v1 + m2 v2 বাই কত? বাই m1 + m2, এটাই আমাদের সূত্র আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি বসাই m1 মানে কত? 50 হচ্ছে v1 মানে 2, 50 + 2 প্লাস m2 মানে 300, আচ্ছা একেবারে বিপরীতে যাচ্ছে না, তো কি হবে এক্ষেত্রে? 300 কত হবে? 300 v2 বাই কত? এটা v2 বাই কত? 350 + 300, এর মান কত বলে দিয়েছে? 0 হবে। কোনাকুনি গুণ করলে তলার পার টাউট হয়ে যাবে। তো এখান থেকে যেটা থাকবে 50 × 100 সমান সমান 300, আচ্ছা এখানে প্লাস 300 × v2 = 0। এখন মাইনাস 300 v2 পাবো, যদি এটাকে এই পাশে রাখি, আমাকে 100 কে ওই পাশে পাঠাই, তাহলে কত হবে? v2 সমান সমান -100/300, কাটাকাটি করলে কত হবে? -1/3। -1/3 মানে কত? -1/3, তার মানে সেটা হবে 3 × 3 = 9, মানে 0.33 হবে, 0.33 মিটার পার সেকেন্ড, মাইনাস হবে আগে একটা, তো মিটার পার সেকেন্ড। তাহলে v2 এর মান কত হবে? 0.33 মিটার পার সেকেন্ড, -0.33 মিটার পার সেকেন্ড। এটা আমাদের উত্তরে আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। এটা হলো কোশ্চেন নাম্বার 27। এবার কোশ্চেন নাম্বার 28 কি বলছে? কোশ্চেন নাম্বার 28টা বলছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ডের রৈখিক ঘনত্ব লিনিয়ার ডেন্সিটি ল্যামডা = 1/2 + 3t, দণ্ডের ভরকেন্দ্রের অবস্থান কি হবে সেটা আমাদের বের করতে হবে। ল্যামডার মানগুলো দেওয়া আছে আমাদের, সেই একটা দণ্ডের ক্ষেত্রে, সুষম দণ্ডের ক্ষেত্রে যে আমরা তার ভরকেন্দ্রের অবস্থান বের করেছিলাম, সেই টপিকটা এখানে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে,
তো আমরা কি দেখেছিলাম সেখানে, আমরা সেখানে ইউজ করেছিলাম ল্যামডার মান। ল্যামডা কি, একক দৈর্ঘ্যের যে আমাদের হয় একক দৈর্ঘ্যের যে ভর সেটাকে আমরা ল্যামডা বলি। সেই ল্যামডা মানে আমরা জানি কি, আমরা জানি যে ডিএম বাই ডিএক্স অর্থাৎ এক্স দৈর্ঘ্যের যে হচ্ছে ভর সেটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ল্যামডা হয় অ্যাকচুয়ালি। ডিএম বাই ডিএক্স সমান সমান কি হবে, ল্যামডা হবে, তাই তো। ডিএম বাই আমরা জানি কি সূত্রটা এরকম ছিল, ডিএম সমান সমান ল্যামডা ডিএক্স। যদি আরো ভেঙে চুরে বলি জিনিসটারে তাহলে এরকম ছিল যে ক্যাপিটাল এম বলের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, সরি ভুল লিখলাম এখানে, এল দৈর্ঘ্যের ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল। আর এম বাই এল কে আমরা ল্যামডা বলেছিলাম, তাহলে ডিএক্স দৈর্ঘ্য যদি আমাদের বের করতে তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে, ল্যামডা ডিএক্স। এই আমাদের ছিল, এবং ডিএক্স দৈর্ঘ্যের যে ভরটা পাবো সেটা কিন্তু আমরা ডিএম পাবো, ডিএম সমান সমান ল্যামডা ডিএক্স বলতে পারি, সেটা আমরা এখানে লিখলাম। আর সেখান থেকে আমরা বলতে পারি ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বা ডিএম সমান সমান ল্যামডা ডিএক্স। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি এখান থেকে। এখন যদি ভরকেন্দ্রের অবস্থান বের করতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভরকেন্দ্রের অবস্থানটা মুছে দিলাম। ভরকেন্দ্রের অবস্থান যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এক্সসিএম। এক্সসিএম সমান সমান কি, সূত্রটা কি ছিল, উপরে হবে ইন্টিগ্রেশন ল্যামডা ডিএম, ইন্টিগ্রেশন ডিএম ইন্টু এক্স, ডিএম ইন্টু এক্স, আর তলায় কত হবে ইন্টিগ্রেশন ডিএম। ওকে, এখন যদি মান বসাই তাহলে কি পাবো, তাহলে মান বসালে আমরা পাবো উপরে ইন্টিগ্রেশন ডিএম এর জায়গায় ল্যামডা ডিএক্স বসবে, তাহলে ল্যামডা ডিএক্স বাইরে কি আছে, এক্স আছে, বাই ইন্টিগ্রেশন ডিএম এর জায়গায় ল্যামডা ডিএক্স সমান সমান, বা ল্যামডার মান বলে দিয়েছে, ল্যামডার মান কত বলে দিয়েছে, ল্যামডার মান বলেছে হাফ প্লাস থ্রি এক্স বলে দিয়েছে। যদি এটা হয় তাহলে ল্যামডার মান এখানে বসাতে হবে ইন্টিগ্রেশন ল্যামডার মান হাফ প্লাস থ্রি এক্স, বাইরে কি হবে, বাইরে এক্স ইন্টু ডিএক্স। যদি এটা আমরা লিখি বাই কত হবে, বাই তলায় ল্যামডার মান বসাতে হবে হাফ প্লাস থ্রি এক্স ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা যেটা পেতে পারি হাফ, আচ্ছা এখানে সমান সমান চিহ্ন দিই, এখান থেকে আমাদের কি হবে, ভিতরে গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে গেলে এখানে এক্স বাই টু হয়ে যাবে, আর এটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে তারপরে এই ডিএক্সটাকে ভিতরে ভাগ করে দেবো আমরা, তাহলে ইন্টিগ্রেশন আচ্ছা এখান থেকে আমাদের যেটা হবে, এখান থেকে একের দুই বাইরে বেরিয়ে আসবে, তাহলে এক্স ডিএক্স প্লাস তিন বাইরে বেরিয়ে আসলো এক্স স্কোয়ার ডিএক্স বাই কত, বা এখান থেকে কত হবে, একের দুই বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স হবে প্লাস তিন বেরিয়ে আসলো এক্স ডিএক্স হবে। এখান থেকে লিখতে পারি আমরা, এখান থেকে হাফ বেরিয়ে আসে, এখানে যদি এক্স এর মান বসাই তাহলে উপরে কি হবে, একের দুই ইন্টু এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই টু হয় প্লাস তিন ইন্টু এক্স কিউব বাই থ্রি, ইন্টিগ্রেশন করলে এটা পাবো। এখান থেকে কত হবে, হাফ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার বাই টু, তিন তিন কাটবে, এখানে অ্যাকচুয়ালি কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই ফোর প্লাস এক্স কিউব এখানে আমাদের 10 সেমি দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে মানটা বসিয়ে দিই, এখানে মান বসিয়ে দিলে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা এখানে বসাই এক্স কিউব, বা এক্স শুধু এক্স কিউব থাকবে, এখানে এক্স কিউব বাই কত হবে, বাই বলছে এক্স বাই টু প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু, এটা আমরা পাবো এই মানটা। এবার আমরা যেটা করবো এখান থেকে, আমরা এখান থেকে মান বসাবো, মানটা এখান থেকে বসালেই বেটার হতো। এখান থেকে যদি মান বসাই তাহলে কেমন হবে, এই লাইনটা মুছে একটু আলাদা রকম ভাবে করি। আমরা যদি এখান থেকে করি তাহলে আমরা একের দুই থাকবে, এখান থেকে দুই গুণ চার হয়ে যাবে, এটা এক বাই চার ইন্টু এক্স স্কোয়ার যদি মান বসে 0 থেকে 10-এর মধ্যে, তাহলে আমাদের 10-এর স্কোয়ার 10-কে 100, মানে কি অ্যাকচুয়ালি আপার লিমিট ইন্ডিকেশন হচ্ছে 0 থেকে 10 অবধি এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে 10-এর স্কোয়ার মাইনাস 0-এর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 100, তাহলে এখান থেকে কত আসবে 100 আসবে প্লাস তিন তিন কেটে গেল এক্স কিউবে যদি আমরা লিমিট করি তাহলে এখান থেকে লিমিট করলে কত হবে 10-এর কিউব মানে 1000, তাহলে যেটা আসবে 1000 আসবে বাই কত হবে, এখান থেকে আমরা যদি লিমিট করি তাহলে 10/2 হবে, কোন হচ্ছে এক্স এর যদি লিমিট করা যায় তাহলে কত হবে 10 মাইনাস 0 মানে 10 হবে, কত হবে 10 হবে, তাহলে এখানে 10 হচ্ছে প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 100/2, 4 25 100, তাহলে উপরে কত হচ্ছে 1025,
উপরে কত হচ্ছে 1025, তলায় কত হচ্ছে 2 দুগুণ কাটাকাটি করলে 5 আর এখানে কাটাকাটি করলে 25, তাহলে 5 প্লাস 3 25 75, 75 আর 5 80, তাহলে 1025/80 এটা আমাদের আসবে। কাটাকাটি করলে কত হবে, এখান থেকে কাটাকাটি করলে কি পাবো আমরা, এখান থেকে 25 না 50 দুগুণ 100 হবে, 3 50 150 হবে, 150 মানে 155 হবে। কাটাকাটি করলে 5 দুগুণ 10, 0 5 5 5 25, এখান থেকে 5 3 5 15, 5 1 5 মানে 205/31, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 205/31 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 205/31 এটা আমাদের, এটা ভরকেন্দ্রের অবস্থান 205/31, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নম্বর 29 বলছে এক ব্যক্তির গ্যাস বেলুন থেকে ঝোলা দড়িতে ঝুলছে। গ্যাস বেলুনের মোট ভরের থেকে ব্যক্তির ভর বেশি, সম্পূর্ণ সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় রয়েছে। এই অবস্থায় ব্যক্তি যদি দড়িটি বেয়ে উপরে ওঠে তাহলে ব্যক্তি প্লাস গ্যাস বেলুন সংস্থাটির ভরকেন্দ্র কি হবে। তো এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে হচ্ছে উত্তর হবে অপশন ডি রাইট অ্যান্সার হবে, একই থাকবে। তার কারণ এটা আমরা করেছিলাম 7 নম্বর যে কোশ্চেন ছিল আমরা পার্ট 1 এর ভিডিওতে করেছিলাম, এটা আমাদের পার্ট 3 ভিডিও চলছে। আমরা পার্ট 1 এর ভিডিওতে করে দেখেছিলাম যে কোশ্চেন নাম্বার 7 যে কীভাবে অ্যাকচুয়ালি হয় পুরো ব্যাপারটা, তোমরা যারা দেখুনি তারা ওই ভিডিওটা দেখে নেবে। আর কোশ্চেন নাম্বার 30 কি বলছে, একটা পাতলা বর্গাকার প্লেটের উপরে ভর সুষমভাবে বণ্টিত, যদি তার একটি কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থিরাঙ্ক হয় -2,0 এবং 2,2, পাতের ভরকেন্দ্রের স্থিরাঙ্ক কী হবে সেটা আমাদের বের করতে হবে। এটা এইচএস মডেল কোশ্চেন 2024, এটা আমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে। তো দেখা যাক কি হয়। বলছে এটি পাতলা বর্গাকার প্লেটের উপর একটি ভর সমভাবে বণ্টিত আছে। তো আমরা একটা পাতলা বর্গাকার প্লেট রেখে নিই, এই হচ্ছে আমাদের একটা বর্গাকার প্লেট। যে প্লেটের বলছে দুখানা একটা কর্ণ রেখেছি, সেই কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বলে দিচ্ছে কত, বলছে এটা কর্ণ রাখলাম, সেই কর্ণের বলছে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক মানে দুই পাশে যে প্রান্ত একটা, এখানে এটা ধরলাম -2,0 এই বিন্দুর স্থানাঙ্ক, আর ওই পাশে যে বিন্দুটা তার স্থানাঙ্ক কত বলেছে 2,2 এটা বলে দিয়েছে। আমাদের যদি এই সংস্থাটি মানে এই পাতলা বর্গাকার যে পাত আছে, পাতের যদি আমার ভরকেন্দ্র বের করতে হয় তাহলে আমাদের যেটা দরকার এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কি করে করতে পারি, আমাদের 2,2 মানে কি, মানে এখানে কোথাও একটা মূল বিন্দু আছে যেখান থেকে 2 সেন্টিমিটার দূরে এই বিন্দুটা অবস্থিত, তাহলে এটা হবে প্রথমে হবে 2, ঠিক আছে, এটা প্রথমে কত হবে 2 হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে -2 আছে এবং 0, অর্থাৎ এটা x অক্ষের উপরে আছে বলে এই পজিশনটা 0 হচ্ছে, তাহলে এটাও কিন্তু x অক্ষের উপরে অবস্থিত হবে, 2,0 হবে। বোঝা গেল কি করলাম, কিছুই না, এর প্রথমটা এবং এর লাস্টেরটা নিয়ে এই পয়েন্টটা তৈরি হলো, এক কথা শর্টকাট এটাই। ঠিক আছে, কি করলাম, এটা অ্যাকচুয়ালি মূল বিন্দু যদি আমি ভালো করে দেখি তাহলে আমি যদি দেখি তাহলে মূল বিন্দু এরকম জায়গায় কোথাও একটা মূল বিন্দু আছে 0,0, তারপরে 2 সেন্টিমিটার 2 একক দূরে হচ্ছে এই বিন্দুটা, এবং -2 একক দূরে হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা একটা x অক্ষ, এটা একটা x অক্ষ, কিন্তু এটা একটা x অক্ষ, বোঝা গেল, এবং এটা y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে x অক্ষ এদিক বরাবর, এটা 0,0 বিন্দু। যদি আরো ভেঙে চুরে বোঝানো যায় তাহলে এরকম হবে, তাহলে এটা 0,0 বিন্দু, এটা +2 এবং এটা হচ্ছে -2, তাহলে এটা 2,0 হবে ওই জন্য এটা, ঠিক আছে। আর এটা কত হচ্ছে -2,0, তাহলে এই বিন্দুর স্থান কত হবে, আমরা জানি এখান থেকে 2 একক আসবো আর এখান থেকে কতটা উঠবো 2 একক উঠবো, তাহলে এটা কত হবে -2, +2, কারণ আমরা y অক্ষ বরাবর পজিটিভ দিকে যাচ্ছি, তাই -2, +2, এটা হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে। বোঝা গেল, তাহলে আমরা এখন এটা মুছে দেবো কারণ এটা দরকার নেই এখানে। ওকে, 0,0 বিন্দুটাও দরকার নেই, এটা বোঝানোর জন্য লেখা হয়েছিল, দরকার নেই। তাহলে আমাদের আলটিমেটলি যে চিত্রটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের বর্গাকার পাত। এই বাদে 4টি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, তাহলে অঙ্কটা এবার ইজি হয়ে গেল। ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে যেটা করতে হবে আমাদের xcm বের করতে হবে, আর একটা আমরা বলেছিলাম ycm বের করতে হয়। যদি xcm বের করি তাহলে কি হবে, আমাদের বলেছে সুষম একটা বর্গাকার প্লেট বলে দিয়েছে, তার মানে এর প্রতিটার ভর হচ্ছে m, এর প্রতিটার ভর কি হবে m হবে, তাই তো, এর প্রতিটার ভর কি হবে m হবে, সুষম পাত বলেছে যেহেতু তাই প্রতিটার ভর হচ্ছে m। তাহলে কি লিখতে পারি আমরা, তাহলে m ইন্টু কত হবে এখানে -2, m ইন্টু -2 প্লাস
m ইন্টু 2, m ইন্টু 2 ওইটা নিলাম প্রথম মান, ওইটা যাবো। তাহলে m ইন্টু কত, শুধু 2, আবার m ইন্টু -2, m ইন্টু -2, আমরা এই মানগুলো পেলাম। আর তলায় কত হবে, 4টে m আছে মানে 4m হবে। এখানে মান বের করলে কত হবে, -2m, আর এখানে কত হবে +2m, এটা কত হবে +2m, তবে -2m বাই কত, বাই 4m। ইন্টারেস্টিং ফ্যাক্ট, +2m 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 -2m কেটে যাবে, আলটিমেটলি উত্তর হবে 0। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, 0 বিন্দুতে। xcm 0তে হবে, এবং ycm কত হয় দেখি আমরা। ycm কত হবে তাহলে m ইন্টু 0, এটার ক্ষেত্রে কত হবে, এটাও m ইন্টু 0 হবে, m ইন্টু 0 হবে। আর এই ক্ষেত্রে কত হবে, m ইন্টু 2, m ইন্টু 2, আর এই ক্ষেত্রে কত হবে, m ইন্টু 2, m ইন্টু 2, আর তলায় 4m। এই দুটো তো 0 0 গুণ হচ্ছে, মানে আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এখান থেকে 2m আর 2m কত m হবে, 4m হবে। তাহলে কত হচ্ছে 4m, 4m কাটাকাটি করলে 1। অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে তাহলে, xcm, ycm যদি আমরা দেখি, তার মান কত হবে 0,1। 0,1 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি তে আছে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং আমাদের সাথে সাথে কি হলো, স্থিতিবিজ্ঞানের চ্যাপ্টারে যে 30টা অঙ্ক ছিল, এই 30টা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 30-এর দাগ ছিল ওটা, 30টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিডিওগুলো সবাই দেখবে, এবং যার যে অঙ্কটা অসুবিধা হবে কমেন্টে জানাবে, আমরা দেখবো যে কার কোনটা অসুবিধা হবে সেটা করে দেওয়ার চেষ্টা করবো শর্ট ভিডিওতে। আর তোমরা যারা এখনো দ্য ফিজিক্স লাভার চ্যানেলে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্য ফিজিক্স লাভার, তারা জয়েন হয়ে যাবে। দ্য ফিজিক্স লাভার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে। আর যারা এই অঙ্কগুলো খাতায় তোলোনি, তাদের জন্য বলা হচ্ছে, একটা আমি পিডিএফ দিয়ে দেবো, এই পুরো অঙ্কগুলো 30টা অঙ্কের এই পিডিএফ আমি দিয়ে দেবো, এই চ্যানেলেই দিয়ে দেবো। যারা দরকার তারা ওখান থেকে জয়েন হয়ে নিয়ে নেবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের স্থিতিবিজ্ঞান চ্যাপ্টার। আমরা নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার ফিরবো।